আগের দিনে আমরা আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা শুরু করে 23-24 উপপাদ্য প্লাস তার সঙ্গে দুটো একটা প্রয়োগও করেছিলাম। তো আশা করছি তোমরা সেগুলো দেখেছো। আমি আগের দিনও বলেছি যে 23 আর 24 দুটো উপপাদ্যই খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য এবং আগামী দিনের জন্য। তো আজকে আমরা আমাদের তার পরের অংশটা চলে যাব, মানে যেখান পর্যন্ত পড়িয়েছিলাম তার পরের অংশটাতে চলে যাব। সেটা হচ্ছে যে উপপাদ্য 24 শেষ করেছিলাম, ঠিক আছে। তারপরে কিছু প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো আজকে মেইনলি বুঝে নেবো। আর একটা উপপাদ্য যতটা হয় সেটা দেখা যাবে। একবারে বেশি বেশি করে বললে যেহেতু জ্যামিতি একটু অসুবিধা হয়ে যাবে, একটু অসুবিধার জন্য একটু অল্প অল্প করে পড়ানো হচ্ছে। তো দেখা যাক আজকে কতটা কি শেষ করা যায়। তো আজকে আমরা শুরু করবো একটা খুব জানা জিনিস দিয়ে, সেটা এতদিন শুধু জেনে এসেছি, আজকে তার প্রমাণটা আমরা করবো। সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইনটু উচ্চতা হয়ে যায়। সেটা কিভাবে হয় সেটা আজকে আমরা শিখবো। যেমন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, তো সেই ক্লাস 4-5 থেকে আমরা জানি, কিন্তু সেটার প্রমাণটা এসে পড়েছিলাম আমরা ক্লাস 8-এ। ঠিক এটাও তেমন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ ভূমি ইনটু উচ্চতা হয়, সেটাই আজকে আমরা করবো এখানে। তো দেখো ওর প্রমাণটা করতে গেলে, প্রমাণটা যেটা ছিল হচ্ছে যে 184 পাতার অনুসিদ্ধান্ত 3, ঠিক আছে। 184 পাতার অনুসিদ্ধান্ত 3 আমি একটুখানি করে লিখি প্রমাণটা, আগে স্টেটমেন্টটা লিখি। অনুসিদ্ধান্ত 3 কি আছে এখানে না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা হয়ে যায়, জানি এটা। তো এই প্রমাণটাই আজকে আমরা করব। তো দেখো প্রথমে একটা ত্রিভুজ নেওয়া যাক আগে। ধরো আমি এখানে একটা ত্রিভুজ নিচ্ছি এইরকম, সাপোজ এবিসি একটা ত্রিভুজ, যার বিসিটা হচ্ছে ভূমি এবং তার উচ্চতাটা অঙ্কন করে নেওয়া যাক। ধরো লম্ব টানলাম, এবিসি একটি ত্রিভুজ যার এপি লম্ব বিসি, ঠিক আছে। ওটা প্রদত্ত যে এবিসি একটি ত্রিভুজ যার এপি লম্ব কত না বিসি, এটা আমরা একদম প্রদত্ত থেকেই ধরে নিয়ে শুরু করব। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, হাফ ভূমি ইনটু উচ্চতা, মানে হাফ ইনটু বিসি ইনটু কত এপি। এটা হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো এটা প্রমাণ করতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কনের এখানে প্রয়োজন পড়বে। সেই অঙ্কনটা হচ্ছে যে আমরা এই বিসি কে ভূমি করে আমরা একটা আয়তক্ষেত্র এমন ভাবে অঙ্কন করছি, বিসি কে ভূমি করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি। দেখো ঠিক আছে, নাম দেওয়া যাক। ধরো এটা দিলাম ডি, ওই অনুযায়ী নাম দিচ্ছি, এটা দিলাম ই, ঠিক আছে। তাহলে অঙ্কন কি না, বিসি কে ভূমি করে একটি আয়তক্ষেত্র বি সি ই ডি অঙ্কন করলাম, যাতে ডি কমা এ কমা ই এরা সমরেখ হয়। তাহলে এটা তো আমি আরেকটু উঁচু করে দিয়ে, মানে ডি এই বিডি বাহুকে আর সি বাহুকে একটু বাড়িয়ে দিয়ে আমি এখানে একটা এরকম আয়তক্ষেত্র অঙ্কন করতে পারতাম না। সেটা করলে হবে না, আমাদেরকে এমন ভাবেই করতে হবে যাতে করে ডি এ ই এই বিন্দু তিনটি সমরেখ হয়, আমাদেরকে সেইভাবেই করতে হবে। তাহলে এটা হচ্ছে অঙ্কন, যে বিসি কে ভূমি করে একটি আয়তক্ষেত্র বিসিইডি অঙ্কন করলাম, এমন ভাবে অঙ্কন করলাম যাতে ডি কমা এ কমা ই বিন্দু তিনটি সমরেখ হয়, ঠিক আছে। নেক্সট দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রমাণে চলে যাচ্ছি আমরা সরাসরি। এখন দেখো প্রমাণটা শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এবিসি ত্রিভুজ বা বিসিইডি এই যে আয়তক্ষেত্র, দুজনেই দেখো একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি এবং ডিই এর মধ্যে অবস্থিত, তাই তো। এখন আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক একটা বলতেই পারি, সেটা আগের দিনও আমরা আলোচনা করেছি। তাহলে এবার আমরা যদি উপপাদ্য 24-এর স্টেটমেন্টটা কাজে লাগাই, যে একটি ত্রিভুজ এবং একটি সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত,
তখন তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ ওই সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখানে কোনটা, সেটা আয়তক্ষেত্রটা, এখানে এটা কোনটা না বিসি ইডি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল কিন্তু এগুলো ঠিক আছে, একদিকটা মোটা করে দেবে, তোমরা বানান করে লিখতে পারো, মানে একদম উচ্চারণ করেই লিখবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু বিসিইডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, বইটা ফলো করো, বইয়ে কোনো কোনো সময় লিখছে কোনো কোনো সময় লিখছে না, বইটা ফলো করো। আর এটা কোনো ব্যাপার না, লিখতে পারো না পারো কোনো ব্যাপার না ওটা। তো এখন দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, তার ভূমি এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো দৈর্ঘ্য কত বিসি আর প্রস্থ কত এখানে বিডি বা ডিবি। তো এখন দেখো এই যে বিপিএডি এটা কিন্তু একটা সামান্তরিক হয়ে যাবে, কেন, কারণ এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাই তো, কারণ এটা আয়তক্ষেত্র ছিল, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যায়। আবার একই বাহুর উপরে দুটো লম্ব টানা হয়েছে, এই যে এটা একটা আর এইটা একটা, মানে এটা একটা আর এটা একটা, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। তাহলে বলতে পারি এই দুটো সরলরেখা, এটা একটা ছেদক, এবং ছেদ করার ফলে এই অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, তাহলে তখন কি হয়ে যাবে, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ একই সরলরেখার উপর দুটো লম্ব, মানে দুটো একই সরলরেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। তাহলে যেহেতু সমান্তরাল, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেছে, মানে এটা বলতে পারবো এটা একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান হয়, তাহলে আমরা বলতে পারি বিডির সঙ্গে কে সমান, এখানে এপিটা সমান। তাহলে এখানে কত লিখতে পারি আমরা, হাফ ইনটু বিসি যেমন ছিল রেখে দিলাম, আর ডিবির জায়গায় কত বসিয়ে দিচ্ছি এপি। তাহলে আমরা কি পেলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু বিসি ইনটু কত এপি, যেটা আমাদের দেখো প্রামাণ্য বিষয় ছিল। তাহলে আয়তক্ষেত্রটা অঙ্কন করে নেওয়ার পরে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, সেটা কাজে লাগিয়ে এটা সামান্তরিক হচ্ছে তো এই জায়গাটাকে বসিয়ে দিয়ে প্রমাণটা চলে আসছে। ঠিক আছে, অনেক সময় এটা ছোট 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেওয়া হয়। ঠিক আছে, আর খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখো কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো আমাদের প্রয়োগ 5টা, প্রয়োগ 4-এ যেটা আছে একটা ছোট অঙ্ক আছে, ওটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, ওটা বুঝতে পারবে, কিছু নেই। এরপরে আমরা প্রয়োগ 5টা দেখে নেব। প্রয়োগ 5টা আমি যখন পড়ছি তার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ে নাও, কারণ একটু বড় আর কি, মানে স্টেটমেন্টটাই বড়, প্রমাণটাই কিছু নেই, স্টেটমেন্টটাই বড়। তো তোমরা একটু স্টেটমেন্টটা দেখে নাও আমি যখন বলছি। দেখো এখানে কি বলেছে, এখানে যেটা বলেছে যে এবিসিডি সামান্তরিকের ভিতর পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি এপিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিপিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সামান্তরিক এবিসিডি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ছবিটা যদি আঁকা যায়, বলেছে এবিসিডি সামান্তরিকের ভিতর পি যে কোনো একটি বিন্দু। এখন এবিসিডি সামান্তরিকটাকে আঁকা যায়, ধরে নাও এটা এবিসিডি সামান্তরিক। ঠিক আছে, বই অনুযায়ী নাম দেওয়া যাক, এটা এ বি সি ডি। এবিসিডি একটি সামান্তরিক, তার ভেতরে পি যে কোনো একটি বিন্দু, যে কোনো বলেছে, ধর আমি এখানে নিলাম যে পি যে কোনো একটি বিন্দু। ওকে, দেখাতে হবে যে এপিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এপিডি কোথায় জুড়তে হবে, তাহলে এপিডি ত্রিভুজ এপিডি ক্ষেত্রফল বলে একদিকটা মোটা করে দিলাম, প্লাস ত্রিভুজ কত বিপিসি, সেটাও জুড়তে হবে, ত্রিভুজ বিপিসি। ঠিক আছে, ধরো এটা পিটা এখানটা দিলাম, প্লাস ত্রিভুজ বিপিসি সমান কি দেখাতে বলছে, হাফ ইনটু সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। আমি সব নোটেশন দিয়ে দিচ্ছি, হাফ ইনটু এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন দেখো তাহলে প্রদত্ত হচ্ছে ওইটাই যে এবিসিডি একটি সামান্তরিক যার ভিতরের একটি বিন্দু বা একটি অভ্যন্তরস্থ বিন্দু পি, প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিপিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কারণ এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে একটা অঙ্কন করে নিতে হবে। এখানে অঙ্কনটা হচ্ছে তোমার পি বিন্দু দিয়ে এই এডি আর বিসি এর সমান্তরাল একটা সরলরেখা টানবো পি বিন্দু দিয়ে এই রকম। ঠিক আছে, ধরে নেওয়া যাক সেটা ই
আর এফ বিন্দুতে ছেদ করলো। ওকে, ধরে নেওয়া যাক সেটা ই আর এফ বিন্দুতে ছেদ করলো। তো এখন দেখো প্রমাণটা তাহলে কি হবে, অঙ্কনটা তাহলে কি হলো যে এডি এবং বিসি এর সমান্তরালে একটি পি বিন্দুগামী সরলরেখা ইএফ অঙ্কন করা হলো। এবারে আমরা চলে আসছি প্রমাণে। প্রথম কথা দেখো, এই যে চতুর্ভুজটা পেয়েছি আমরা, অর্থাৎ এ ই এফ ডি, এই চতুর্ভুজের দেখো এই সঙ্গে ডিএফ টা সমান্তরাল। কেন সমান্তরাল? যেহেতু এবিসিডি সামান্তরিক ছিল, এবির সঙ্গে ডিসি সমান্তরাল, আর যেহেতু তোমার এ ই বি বা ডিএফসি এরা সমরেখ বিন্দু, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। আমার অঙ্কন অনুসারে এইটার সঙ্গে এটা সমান্তরাল, এডির সঙ্গে কোনটা সমান্তরাল? ইএফ টা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজে যেহেতু দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। তাহলে যখন এটা একটা সামান্তরিক আমরা বলছি, তখন আবার দেখো এই এ ই এফ ডি এই সামান্তরিক আর এপিডি ত্রিভুজ একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি ও ইএফ এর মধ্যে অবস্থিত। উপপাদ্য 24 সেই একই জিনিস, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু সামান্তরিক কত এ ই এফ ডি এর ক্ষেত্রফল, এ ই এফ ডি এর ক্ষেত্রফল। একইভাবে প্রমাণ করা যায় যে ইবিসিএফ টাও একটা সামান্তরিক হবে, এবং সেই ক্ষেত্রেও একই যুক্তি কাজে লাগিয়ে আমরা বলবো বিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বিপিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু সামান্তরিক ইবি সিএফ এর ক্ষেত্রফল। এইটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, দিয়ে দুটোকে যোগ করে দাও। 1 প্লাস বইয়ে সব 1 নম্বর 2 নম্বর দেয়নি, যেভাবে বইয়ে লিখেছি সেটাই ফলো করো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এইটাকে আর এটা যদি যোগ করে দিই আমরা, যোগ করে দিলে তাহলে কত হচ্ছে? এপিডি প্লাস ত্রিভুজ বিপিসি ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা। দেখো দুটো থেকে একটা হাফ কমন যাবে, যদি আমরা হাফটা কমন নিয়েই নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে? ব্র্যাকেটে পড়ে থাকছে এ ই এফ ডি প্লাস সামান্তরিক ইবিসিএফ সমান হাফ ইনটু, এখন এ ই এফ মানে এইটা আর ইবিসিএফ মানে কোনটা? এইটা। দুটো যোগ করে দিলে কোনটা? এই পুরোটা পেয়ে যাচ্ছি আমরা। অর্থাৎ এই জায়গায় কত বসাতে পারি? সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। সেটাই প্রামাণ্য ছিল যে এপিডি এর ক্ষেত্রফল প্লাস বিপিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু এবিসিডি এর এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে অঙ্কনটা করে নিয়ে ওই উপপাদ্য 24 কাজে লাগালেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, করো এটা, আসে অনেক সময় এটা। দেখো নেক্সট পরে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রয়োগ 6 আর প্রয়োগ 7। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ। তো প্রয়োগ 6টা কি বলছে দেখো, প্রয়োগ 6 পেজ নম্বর হচ্ছে 185। প্রয়োগ 6 কি বলেছে দেখো, বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। ছবিটা আঁকা যাক, একটু একটু করে ছবিটা। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এইটার সঙ্গে এইটা সমান বলে দিল। বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু, চলো যে কোনো বলেছে মানে মাঝখানে নেবে না, একটু ধারে পরে নেবে, একটু ধারের দিকে নেবে। ও একটি যে কোনো বিন্দু, ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ। মানে এখান থেকে একটা এরকম লম্ব টানা হয়েছে আর এখান থেকে একটা এখানে লম্ব টানা হয়েছে।
ঠিক আছে, লম্বের চিহ্নটা আমি দিয়ে দিচ্ছি, যে এইটা লম্ব আর এখানে লম্বটা একটু এ করতে হবে, ধরো এইখানে এটা হচ্ছে ও কিউ, এটা হচ্ছে ও পি দিয়েছে। আরেকটা লম্ব টানা আছে বি বিন্দু থেকে এসি বাহুর উপরে বিডি, এই যে এখান থেকে এইখানে একটা লম্ব টানা হয়েছে, যেটা হচ্ছে কত না বি ডি। ওকে, এখানে একটা লম্ব টানা হয়েছে, বিডি লম্ব টানা হয়েছে। হলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ওপি প্লাস ও কিউ, ওপি প্লাস ও কিউ ইজ ইকুয়াল টু বিডি। তাহলে ছবিটা এবার বুঝে নাও, এবিসি ত্রিভুজ, ও যে কোনো একটি বিন্দু, ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব এসি, অ্যাজ ওয়েল অ্যাজ বিডি লম্ব এসি। হলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ওপি প্লাস ও কিউ সমান কত না বিডি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন দেখো যেটা অঙ্কন করতে হবে কিছু না, খালি ওয়েটাকে যুক্ত করে দাও, ওয়েটাকে যুক্ত করে দাও, ঠিক আছে। তো খুব সিম্পল জিনিসটাকে বুঝে নাও, মানে যেটা দিয়ে হবে সেটা হচ্ছে দেখো এওবি ত্রিভুজ আর এওসি ত্রিভুজ দুটোকে জুড়ে দিলে এবিসি ত্রিভুজ পাওয়া যাবে। দেখো প্রমাণটা আমি আগে ওই লাইনটাকে লিখে নিই, এই মানে এই ফান্ডাটা আমরা এখানে কাজে লাগাবো, যে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এইটাই কাজে লাগবে এখানে, ঠিক আছে, মানে এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ সমান পুরো ত্রিভুজটা। ওকে, তো এখন দেখো ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল কি হবে। ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে সূত্র হাফ ভূমি ইনটু উচ্চতা। তো ভূমি কোনটা হয়, যে সরলরেখা মানে কোন সরলরেখা যদি লম্ব হয় সেটা উচ্চতা বলে কনসিডার করি, আর যার উপরে লম্ব হয় সেটা ভূমি। যে লম্ব সে উচ্চতা, যার উপরে লম্ব সে ভূমি। তো দেখো এওবি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর উপরে ওপি লম্ব, তাহলে আমরা এইটাকে ভূমি বলে কনসিডার করতে পারি আর এটাকে উচ্চতা বলে কনসিডার করতে পারি। তাহলে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফলের জায়গায় আমরা বসাতে পারি হাফ ইনটু ভূমি এবি ইনটু উচ্চতা ওপি। একইভাবে এই দিকটার ক্ষেত্রে কত হবে, হাফ ইনটু এসি বাহুর উপরে ও কিউ লম্ব, তখন তাহলে বলতে পারি হাফ ইনটু এসি ইনটু ও কিউ সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো কখনোই কিন্তু ভেবো না জানো যে বিসিটা ভূমি আর এওটা লম্ব, এটা ভেবো না, এটা ভুল করে সবাই সাধারণত। কারণ কোথাও বলে দেওয়া নেই যে এওটা লম্ব, লম্ব কোথাও বলে দেওয়া নেই, ঠিক আছে। লম্ব না হলে তো তাকে উচ্চতা বলে ধরতেই পারি না আমরা, কিন্তু দেখো এখানে আমি বলতে পারি যে সবসময় এখান থেকে এখানে লম্ব হতে হবে কেন, সবসময় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে এইটা কি লম্ব হতে হবে কেন, আমি তো এই শীর্ষবিন্দু থেকে লম্ব টানতে পারি, এখান থেকেও তো লম্ব টানতে পারি, তাই না। তাহলে ওখান থেকে যদি আমরা দেখো বলতে পারি যে বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে বিডি লম্ব, আগে দেখি বলা ছিল এটা প্রদত্তে, তখন তাহলে এইটাকে ভূমি বলে কনসিডার করো আর এটাকে কি উচ্চতা বলে কনসিডার করো, তখন তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা বলতে পারি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন শুরুতেই বলে দেওয়া ছিল যে এই এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান, তাহলে আমরা যদি এই এবির জায়গায় এসিটাকে বসিয়ে দিই তাহলে হাফ ইনটু এসি ইনটু ওপি, হাফ ইনটু এসি ইনটু ও কিউ সমান হাফ ইনটু এসি ইনটু বিডি। তো হাফ এসি হাফ এসি হাফ এসি সবগুলো থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে দেখো কি পড়ে থাকছে ওপি প্লাস ও কিউ ইজ ইকুয়াল টু বিডি, যেটা প্রামাণ্য বিষয় ছিল, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান পুরোটা, এটা কাজে লাগিয়ে তার ক্ষেত্রফলগুলোকে বার করে দিলেই হয়ে যাবে এটা। ওকে, তাহলে এটা করো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব সোজা। এইটা একটা গেল আমাদের, এর পরেরটাও ঠিক সেম, আমরা তাই এইটা ভালো করে একটু বুঝে নিলে পরেরটা বুঝতে খুব সুবিধা হবে। নেক্সট প্রয়োগ 7, দেখো প্রয়োগ 7 ওই পেজ নম্বর 185 তে আছে প্রয়োগ 7। কি বলছে দেখো একটু নিজেরাও পড়ে নাও,
বলছে এবিসি সমবাহু ত্রিভুজের ভিতর ও যে কোনো একটি বিন্দু, তাহলে ত্রিভুজটাকে আঁকা যাবে। এবিসি সমবাহু ত্রিভুজের ভিতর ও যে কোনো একটি বিন্দু বলে, ধরো আমি এখানে নিলাম ও বিন্দুটা, ঠিক আছে? ও বিন্দু থেকে বিসি, এসি এবং এবি বাহুর উপর যথাক্রমে ওপি, ওকিউ এবং ওআর লম্ব টানা হয়েছে। এই যে এখান থেকে একটা এই রকম লম্ব, এখান থেকে এখানে লম্ব টানা হয়েছে, আর এখান থেকে এখানে লম্ব টানা হয়েছে। এই যেগুলো সব লম্ব টানা হয়েছে, ঠিক আছে? নাম দিতে বলেছে ও পি, ও কিউ, আর এটা ও আর, ওটা এখানে হলে আমাদেরকে দেখাতে হবে যে ত্রিভুজটার উচ্চতা, তাই তো? ত্রিভুজের উচ্চতা কোনো টানা হয়নি, তাহলে উচ্চতাটা টেনে নাও। ধরো এখান থেকে আমি উচ্চতাটাও টেনে নিলাম, উচ্চতা মানে সেটাও লম্ব হবে, ঠিক আছে? উচ্চতাটা টেনে নিলাম, তার নাম দেওয়া হচ্ছে, ধরে নাও এটা ডি। হলে আমাদের একটা মানে কি দেখাতে বলছে যে ত্রিভুজটির উচ্চতা সমান হবে, অর্থাৎ এডি, উচ্চতাটাকে যেহেতু আমরা এডি নাম দিয়েই দিয়েছি, এডি সমান দেখাতে হবে ওপি প্লাস ওকিউ প্লাস ওআর। তাহলে প্রদত্তটা আগে বুঝে নাও। প্রদত্তটা যেটা আছে সেটা হচ্ছে যে এবিসি একটি ত্রিভুজ, দেখো এবিসি একটি ত্রিভুজ যার ভিতরে একটি বিন্দু বা অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি, সিএ এবং এবি বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যথাক্রমে ওপি, ওকিউ এবং ওআর, এবং ত্রিভুজটির উচ্চতা হচ্ছে কত? এডি। এটা প্রামাণ্য। আর অঙ্কনে কি হবে? অঙ্কনে হবে যে এডি সমান, যেটা বলে দেওয়া আছে যে ত্রিভুজটির উচ্চতা সমান, যেহেতু উচ্চতাটার নাম আমরা এডি দিয়েই দিয়েছি, তাহলে এডি সমান ওপি প্লাস ওকিউ প্লাস ওআর। এটা আমাদেরকে দেখাতে হবে। এর জন্য একটা অঙ্কন দরকার। অঙ্কনটা হচ্ছে এই ওএ বা ওবি বা ওসি, তিনটেই যুক্ত করতে হবে আমাকে, তিনটেই যুক্ত করতে হবে। তো যুক্ত করার পর এবার প্রমাণটার দিকে তাকাও, প্রমাণটা কি আছে। আগেরটার মতোই আমরা কিন্তু করব। তো দেখো এই যে তিনটে ছোট ছোট ত্রিভুজ আছে, সেটা হচ্ছে যে এ ও বি, বা বলতে পারি বি ও সি বা এ ও সি। দেখো এই তিনটেকে যোগ করে দিলে দেখো পুরো বড় ত্রিভুজটা আমরা পেয়ে যাব। ত্রিভুজ বি ও সি, এ ও সি আর এ ও বি, তিনটে ত্রিভুজকে যুক্ত করে দিলে দেখো পুরো ত্রিভুজটা আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। সব একদিকগুলো একটু করে মোটা করে দিলাম ক্ষেত্রফল বলে। এবার সেই একই ফান্ডা কাজে লাগাও। যখন এর ক্ষেত্রফল বলবো তখন কি হাফ ভূমি ইনটু উচ্চতা। এবারে কি এর বিসি বাহুর উপরে ওপিটা লম্ব, তাহলে এটাকে ভূমি বলতে পারি, আর ওপিটাকে কি বলতে পারি? উচ্চতা বলতে পারি। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, তাই তো? আচ্ছা এটা হবে কত? বি ও সি হবে, ত্রিভুজ বি ও সি। চলো তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর একই বিষয় কাজে লাগিয়ে বাকিগুলো যদি করি, তাহলে হাফ ইনটু ও কিউ ইনটু এসি প্লাস হাফ ইনটু ভূমি, ঠিক আছে? আগে পরে হয়ে যাচ্ছে। আচ্ছা আমি সাজিয়ে লিখে দিচ্ছি। ভূমি কোনটা? এখানে এসিটা ভূমি ইনটু উচ্চতা কত? ও কিউ প্লাস হাফ ইনটু এবি ভূমি, এই যে এবি ভূমি তার উপরে ওআর উচ্চতা ইনটু ওআর ইজ ইকুয়াল টু হাফ। এবার দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে। তো যেহেতু এ থেকে বিসি বাহুর উপরে এডিটা লম্ব, তাহলে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি এটা তার ভূমি আর এটা তার কি? উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে হবে হাফ ভূমি ইনটু উচ্চতা। তো এখন দেখো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দেয়া ছিল, তাহলে বিসি, এসি, এবি, বিসি সবাই পরস্পর সমান। তো আমি যদি যে কোনো একটাকে যদি আমি ট্রান্সফার করেই দিই, ধরো আমি বিসিটাকে রেখেই দিলাম, হাফ বিসি ইনটু ওপি, এসির জায়গায় বিসি লিখে দিচ্ছি, বিসি ইনটু ওকিউ প্লাস হাফ ইনটু এবির জায়গায় বিসি লিখে দিলাম ইনটু ওআর ইজ ইকুয়াল টু হাফ ইনটু বিসি ইনটু এবি। যেহেতু এবিসি সমবাহু বলে দিয়েছিল, সবাই তাহলে পরস্পর সমান বসিয়ে দিলাম। এবারে এই হাফ বিসি
হাফ বিসি হাফ বিসি হাফ বিসি, প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে তোমার ওপি প্লাস ওকিউ প্লাস ওআর ইজ ইকুয়াল টু এডি। সাজিয়ে লিখে দিলে তাহলে কত হচ্ছে এডি সমান কত ওপি প্লাস ওকিউ প্লাস ওআর। এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল এখানে। ঠিক আছে, তাহলে প্রয়োগ 6 বলো বা 7 বলো, ওই একই কনসেপ্ট একই ধারণার উপর ভিত্তি করে কিন্তু এগুলো হবে। ঠিক আছে, ছোট ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান ওই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা কাজে লাগালেই হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে এটা করে নিও। আমরা নেক্সট আজকে আরেকটা উপপাদ্য বলে দিয়ে শেষ করে দেবো আজকে। ঠিক আছে, 4টে প্রয়োগ বলা হবে, তার সঙ্গে আরেকটা উপপাদ্য বলে দিই আজকে। দেখো আজকে শেষ যোগ করব যেটা দিয়ে, সেটা হচ্ছে যে 186 পেজের ওই তোমার উপপাদ্য 25টা দিয়ে। উপপাদ্য 25টা দিয়ে শেষ করব। ঠিক আছে, কি বলছে দেখো, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। মানে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্যের স্টেটমেন্ট, যে একই ভূমির উপরে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি এক মানে দুটো হোক, 200টা হোক, 2 লক্ষ যাই বলি না কেন, যতগুলোই ত্রিভুজ থাকুক না কেন, তাদের ক্ষেত্রফলটা সমান হয়ে যায়। উপপাদ্য 23 আমরা কি পড়ে এলাম, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিক অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান হয়ে যায়। 24-এ পড়ে এলাম যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক একটা ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হয়ে যায়। এখানে পড়বো দুটোই ত্রিভুজ যদি হয় তাদের ক্ষেত্রফলটাও সমান হয়ে যায়। ক্রাইটেরিয়া ওই সেম ক্রাইটেরিয়া, যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে হতে হবে। তো দেখো এখানে কি করে হবে, দেখো আমি প্রথমে যদি ছবিটা আঁকি, ধরো এই হচ্ছে তোমার ভূমি, তার উপর ভিত্তি করে আমি দুটো ত্রিভুজ আঁকছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। নামটা বই অনুযায়ী দিই, তোমাদের পড়তে সুবিধা হবে বলে। ঠিক আছে, তো এটা দিয়েছে এ বি, এটা সি আর এটা ডি। ঠিক আছে, নাম ঠিকই আছে। তাহলে দেখো প্রদত্তটা কি হচ্ছে, যে দুটি ত্রিভুজ এবিসি এবং এবিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। প্রামাণ্য যেটা হবে আমাদের, যেটা দেখাবো আমরা, প্রামাণ্য যেটা হবে সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এটা আমরা দেখাবো। ঠিক আছে, হ্যাঁ আমরা চিহ্ন দিয়ে লিখছি, কোনো অসুবিধা নেই, তোমরা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, একটা বিষয় নিয়ে ভাবছিলাম, কোনো অসুবিধা নেই, এখানে ওইভাবেই বলে দিচ্ছি। তো যাই হোক, দেখো এখনো পর্যন্ত আমরা কি কি বললাম একটু বলে নিই। সেটা হচ্ছে যে তাহলে এবিসি আর এবিডি দুটি ত্রিভুজ যারা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এর মধ্যে অবস্থিত হলে আমাদেরকে দেখাতে হবে যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হচ্ছে। অঙ্কনটা ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অঙ্কন না করেও প্রমাণ করা যায় আর অঙ্কন করেও প্রমাণ করা যায়। বইটা নিয়ে একটু ভাবছিলাম, তো বইয়ে দেখলাম মানে বইয়ে অঙ্কন করেই করে দেওয়া আছে, তোমরা সেটাই ফলো করো। ঠিক আছে, তোমরা সেটাই ফলো করো, কারণ অঙ্কন না দিয়ে করলে সেটা একটু ঝামেলাকর হয়, ঝামেলাকর একটু হয়। তো
তো প্রয়োজন নেই, যেভাবে বই আছে সেটাই ফলো করি আমরা। তো দেখো অঙ্কনটা কি লাগবে, যে এবি কে ভূমি করে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। এবি কে ভূমি করে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব এই রকম। সেটা অবশ্যই এই এবি আর এই সিডি সমান্তরাল যুগলের মধ্যে যেন অবস্থিত হয়। অঙ্কন করতে গেলে এই অঙ্কনটাই করতে হবে, যে আমরা এবি কে ভূমি করে একটি সামান্তরিক অঙ্কন করলাম, যেটা অবশ্যই কি তোমার ওই এবি আর সিডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে জুড়ে দেওয়া যাবে এইভাবে, ঠিক আছে। ধরো এবি এটা, আচ্ছা সিটা কোথায় ছিল, সি বিন্দুটা ছিল এইখানটায়, আর আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে পি, আর এটা দিলাম কত কিউ। তাহলে অঙ্কন কি হলো না, এবি কে ভূমি করে, এবি কে ভূমি করে একটি সামান্তরিক এবি পি কিউ অঙ্কন করা হলো, যারা এবি ও সিডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কারণ মানে সামান্তরিকের এই বাহুগুলো যেন আরো বেশি বড় না হয়ে যায়, ঠিক আছে। আরো বড় হয়ে গেলে তখন আর এই সমান্তরাল যুগলের মধ্যে রাখা যাবে না, মানে সমান্তরাল যুগলের মধ্যে রেখেই মানে আমাদেরকে সামান্তরিকটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। দেখো বইয়ে খুব সুন্দর করে ভাষা দিয়ে লেখা আছে, ওটা দেখে নিও। এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তো দেখো প্রথমে আমি এই ত্রিভুজটার কথা বলি। ত্রিভুজ এবিসি আর সামান্তরিক এবিপিকিউ একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। তখন যদি সেই উপপাদ্য 24 আমরা কাজে লাগাই, যে একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তখন তাহলে আমরা বলতে পারি যে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক কত, হাফ অফ সামান্তরিক এবি পি কিউ এর ক্ষেত্রফল। আবার একই বিষয় যদি আমরা একই কনসেপ্ট যদি এর ক্ষেত্রে কাজে লাগাই, অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, সেখানেও দেখো ত্রিভুজ এবিডি আর সামান্তরিক এবি পি কিউ একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তখন তাহলে আমরা লিখতে পারি যে অতএব ABD এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফল। এখন যেহেতু দুজনেরই ডান দিকটা সমান, তাহলে দুটো তুলনা করলে আমরা এখান থেকে বলতে পারবো তাদের ডান দিকগুলো সমান হবে, মানে বাম দিকগুলো সমান হবে। ওই দিকটা সমান মানে এই দিকটা সমান, তুলনা করলে সেখান থেকে আমরা বলতে পারি যে অতএব ABP এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, ত্রিভুজ ABP কেন ABC হবে, সরি ভুল লিখেছিলাম, ABC হবে। কারণ এখানে তোমার ত্রিভুজটা ছিল ABC আর সামান্তরিকটা ছিল ABPQ, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। খুব সোজা, ঠিক আছে। মানে অঙ্কটা করে নিলে তারপরে উপপাদ্য 24 এর স্টেটমেন্টটা কাজে লাগালে উপপাদ্য 24টা কাজে লাগালে হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আজকে তোমার উপপাদ্য 25 পর্যন্ত থাকুক। চারটে প্রয়োগ বললাম আর এই উপপাদ্যটা বললাম, এখান পর্যন্ত তৈরি করো। নেক্সট দিনের পরের অংশটা থেকে বলা যাবে, কিন্তু কিছু ফেলে রেখো না, ঠিক আছে। কিছু ফেলে রেখো না, সবটাই তৈরি করো পরপর করে। নেক্সট দিন বাকিটা